স্বাধীনতার পর 72-তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যে একটি দাম্ভিকতার সহিত একটা তাচ্ছিল্য করে বাঙালি হয়ে যাও এই বক্তব্য পার্বত্য চট্টগ্রামের পাহাড়িয়া কোন স্বাধীনতা চায় না। যদি চাইতো তাহলে এখনো যুদ্ধ পাহাড়িদের সাইডে কিছু এক্সট্রিম পয়েন্ট আছে যে বাঙালিদেরকে এখান থেকে চলে যেতে হবে। বাঙালিদের মধ্যেও একটু এক্সট্রিম পয়েন্ট আছে, এটা আমাদের দেশ। হ্যাঁ, এখানে তোমরাই বাইরে থেকে আসছো। সুপ্রিয় দর্শক শ্রোতা, সিএসটি টিভির টকে আবার আপনাদেরকে একবার স্বাগত জানাচ্ছি। আপনাদের এই প্রিয় প্ল্যাটফর্মে আমরা সাধারণত রাঙ্গামাটি পার্বত্য জেলা সহ 3 পার্বত্য জেলার অভিজ্ঞ রাজনীতিবিদ সহ সামাজিক বিভিন্ন নেতৃবৃন্দকে নিয়ে আসি এবং আপনাদের সামনে উপস্থাপন করি। তাদের কাছ থেকে আমরা পার্বত্য চট্টগ্রাম, জাতীয় রাজনীতি এবং গ্লোবাল পলিটিক্সের বিষয়গুলো জানার চেষ্টা করি এবং পার্বত্য চট্টগ্রামের মানুষের আসলে কি করণীয় এই বিষয়গুলো জানার চেষ্টা করি। আজকের এই পর্যায়ে আমরা সিএসটি টকে এমন একজন ব্যক্তিত্বকে পার্বত্য চট্টগ্রামের মানুষের জন্য বিশেষ করে এবং জাতীয় রাজনীতির জন্য নিয়ে এসেছি, যিনি পার্বত্য চট্টগ্রামের 3 পার্বত্য জেলায় অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব, যাকে বলা হয় বাই বর্ন পলিটিশিয়ান। তিনি সেই ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন। রাঙ্গামাটি পার্বত্য জেলায় তিনি সদর উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন, রাঙ্গামাটি পৌরসভার নির্বাচিত মেয়র ছিলেন এবং সর্বশেষ তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সফল একজন উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আপনারা জানেন 2001 সালের নির্বাচনে বিএনপি যখন নির্বাচন করেছিল, সেই নির্বাচন আমাদের রাঙ্গামাটি থেকে আমাদের প্রিয় নেতা জনাব মনীষুপন দেওয়ান, সাবেক এমপি, উনি নির্বাচন করেছিলেন এবং সে সময় 4 দলীয় জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে এবং তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের পার্বত্য চট্টগ্রামের এই নেতাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান করেন। তিনি 5 বছর দায়িত্ব পালনকালে পার্বত্য চট্টগ্রামের মানুষের জন্য, এখানকার মাটি ও মানুষের জন্য, এখানকার প্রকৃতির জন্য অনেকগুলো কাজ করে গেছেন, যে কাজগুলো পরবর্তী তিনি আর কন্টিনিউ করতে পারেন। তার কারণ এরপরে উনি, যেহেতু আপনারা জানেন 15 বছর আসলে এদেশে যে নির্বাচনগুলো হয়েছে এগুলো ছিল প্রহসনমূলক নির্বাচন এবং 2018 সালে তিনি নির্বাচন করলেও তিনি আবারও 2018 সালে বিএনপির টিকিটেই নির্বাচন করেছিলেন, কিন্তু রাতের ভোটের নির্বাচনের কারণে সেই নির্বাচনটিও আমরা সঠিক রেজাল্ট পাই। তো আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচিত সাবেক সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক উপমন্ত্রী জনাব মনীষুপন দেওয়ান। দাদা, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। সিএসটিভি এবং সিএসটিভির মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি দর্শক শ্রোতাবৃন্দ। ধন্যবাদ দাদা। আসলে তো দাদা, আমরা আমাদের এই চ্যানেলটাতে আমাদের লক্ষ লক্ষ দর্শক আছে যারা অপেক্ষা করে থাকে আপনাদের মতো ব্যক্তিত্বদের কথা শোনার জন্য। তো সেজন্যই আমরা একজন রাজনীতিবিদকে আমাদের এখানে নিয়ে আসি। এটা বিশেষ করে সারা বাংলাদেশ শুধু বটে, বিশ্বের বাইরের দেশগুলো থেকেও এই চ্যানেলটি দেখা হয়। তো এই জন্যই আমরা আপনার সাথে, আপনি তো দীর্ঘদিন আসলে তেমন মিডিয়ার সামনে আসেননি, অথচ আমরা জানি, আমরা যারা সেই সময় আপনি যখন উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তখন আমরা যারা সাংবাদিকতা করেছি, আমরা জানি জিও পলিটিক্স সম্পর্কে আপনার যে ধারণা, আপনার যে থিম, সেটা আসলে অনেক পলিটিশিয়ানের মধ্যেই নাই। আমরা আপনার কাছ থেকে আজকে জিও পলিটিক্স সম্পর্কেও শুনবো এবং আপনি জানেন যে ইতিমধ্যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন সাধিত হয়েছে, এটাকে এক একজনে এক একভাবে বিচার বিশ্লেষণ করার চেষ্টা করছে। আমরা আপনার মুখ থেকে শুনতে চাই, এই অভ্যুত্থান বলেন, বিপ্লব বলেন, এটাকে আপনি কিভাবে বলেন? এটাকে ঠিক
বিপ্লব বলা যাবে না, কারণ বিপ্লবের সংজ্ঞা কিন্তু বেশ বড় এবং ব্যাপক। তবে অভ্যুত্থান, ছাত্র জনগণের অভ্যুত্থান বলা যায়, এবং এই অভ্যুত্থান একটি স্বৈর শাসনের বিরুদ্ধে হয়েছিল, এবং সেটা একদিনে হয়নি। এখানে দীর্ঘ 15 বছর পর্যন্ত এই গণতন্ত্রের জন্য সমস্ত রাজনৈতিক দলগুলো পালাক্রমে বা সকলে একযোগে আন্দোলন সংগ্রাম করেছিল। তবে অতীত সরকারের পিছনে যে শক্তি ছিল বা যেভাবে প্রশাসন উনি সাজিয়েছিলেন, এটা অনেকটা খুব কঠিন ছিল। এটা এই আন্দোলনের মধ্যে সরকারের একটা পতন ঘটানো, এতে বহু অপঘাত হয়েছিল। এর মধ্যে হেফাজতের অনেক ছেলেপেলে বা সেই যারা ধর্মীয় যারা আত্মত্যাগ করেছিলেন। তবে এবার ছাত্র জনতার আন্দোলনের ক্ষেত্রে যে একটা স্বৈরাচারের বিরুদ্ধে যে একটা পরিবর্তনের ক্ষেত্রে যে আত্মত্যাগের যে একটা যে নমুনা, এটার কারণেই এই সরকার পতন ঘটে, এবং বিশেষ করে সেনাবাহিনী তার নিরপেক্ষ ভূমিকা পালন করার পরিপ্রেক্ষিতে এটা সহায়ক হয়। যাই হোক, তবে যে যাই কিছু বলি না কেন, যদিও আমরা সাদা চোখে এটা স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জনগণ এবং ছাত্রদের একটা আন্দোলন বলেন আর অভ্যুত্থান বলেন, কিন্তু বিভিন্ন কারণে এখানে অন্যান্য বাইরের শক্তি ছিল। এই লড়াইটা শুধু আওয়ামী লীগ, বিএনপি বা আওয়ামী লীগ বা অন্য রাজনৈতিক দলের মধ্যে সীমিত নয়। এটা হয়তো এই ব্যাটেল ফিল্ডের বাইরে এখানে অনেক শক্তিত রাষ্ট্রের ইনভলভমেন্ট আছে, রাজনৈতিক কারণে হোক, অর্থনৈতিক কারণে হোক। এখন যদি আমরা দেখি যেখানে ভারতের ইনভলভমেন্ট তার স্বার্থগত কারণে ছিল, রাশিয়ার তার যে পরমাণু যে চুল্লি, সেটার কারণে তার একটা বিজনেসের একটা স্বার্থ ছিল, প্লাস চায়নার ইনভলভমেন্ট তো ছিলই অর্থনৈতিকগত ভাবে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বা বড় বড় প্রকল্পের ক্ষেত্রে, এবং তার সাথে আমেরিকার একটা স্বার্থ এখানে জড়িত আছে। কারণ চায়না যেভাবে তার শক্তি, বিশেষ করে সামরিক শক্তি এবং অর্থনৈতিক শক্তিকে যেভাবে কাজে লাগিয়ে আগাচ্ছিল, অনেকটা এটা ভারত প্রশান্ত ভারত মহাসাগরের এই অঞ্চলটাকে একটা অনেকটা হুমকির সম্মুখীন হয়ে গেছে। বিশেষ করে ভারত মহাসাগরের এবং বে অফ বেঙ্গলের এই অঞ্চল থেকে একটা যে এককভাবে একটা চাইনার যেটা আধিপত্য হচ্ছে, সেখানে অনেকটা আমেরিকান শক্তির খবর হচ্ছে। তাই সুতরাং আমেরিকাও চাচ্ছিল যে এখানে একটা রাজনৈতিক স্থিতিশীলতা আসুক, পরিবর্তন আসুক, এবং গণতান্ত্রিক পদ্ধতি একটা এই সরকার পরিবর্তনের চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হওয়ার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে এই ছাত্র জনতার আন্দোলনে একটা পরিবর্তন আসার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকই এখানে ভূরাজনীতির একটা পরিবর্তন ঘটেছে। দাদা, আপনার এই কথার মধ্যে একটু আসতেছে, আপনি বলছেন যে এখানকার যে গ্লোবাল পলিটিক্স বর্তমান, সেখানে আমেরিকার যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এবং বার্মা অ্যাক্ট, এবং বিশেষ করে মায়ানমারের লোকজন বাংলাদেশে চলে আসা এবং তাদেরকে শরণার্থী হিসেবে স্বীকৃতি দেওয়া হবে কি হবে না, এইটার সঙ্গে ইন্ডিয়ার বাংলাদেশের সাথে স্বার্থ, এই বিষয়গুলি কি সব জড়িত আপনি মনে করেন, নাকি এখানে পার্টলি কোনো কিছু কাজ? শুনেন, এখানে সবকিছু ঘটে একটা কার্যকারণে। একটা ঘটনার সাথে আরেকটা ঘটনার সম্পর্ক না থাকলেও কিন্তু একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা কিন্তু সম্পর্কিত। তো আজ পর্যন্ত আমরা যাই কিছু বলি না কেন, এই বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের সাথে যত রকমের ঘটনা ঘটেছে, এখানে সমস্ত স্টেক হোল্ডার, যদিও বা এখানে রাজনৈতিক দলগুলো হলেও এর বাইরেও আবার অন্য স্টেক হোল্ডার জড়িত, গ্লোবাল স্টেক হোল্ডার আছে। কারণ
আমাদের পার্শ্ববর্তী অঞ্চলে বিশেষ করে মিয়ানমার কমপ্লিটলি একটি চাইনার ইনফ্লুয়েন্স আছে, মিলিটারি রেজিম এখানে গঠন করতেছে এবং ওই অঞ্চলে বার্মার জন্মলগ্ন থেকেই ওখানকার স্বাধীনতাকামী ক্যারেন থেকে শুরু করে বিভিন্ন গেরিলা গোষ্ঠী তাদের আত্মনিয়ন্ত্রণ অধিকার নিয়ে সংগ্রাম করে আসছে এবং নিজেদের এলাকায় বেশিরভাগ তারা নিয়ন্ত্রণ করছে। বার্মিজ আর্মির খুব বেশি একটা বড় অঞ্চল তাদের কন্ট্রোলে নেই। এরপরে একটি গণতান্ত্রিক শক্তিকে নিয়ে যে একটা গণতন্ত্র একটা সূর্য উঠেছিল, এটা কিন্তু অস্তমিত হতে পারে না, তার আগেই এটা চেঞ্জ হয়ে যায়। তো যার পরিপ্রেক্ষিতে এখানে কতগুলি স্বার্থের বিষয় আছে। মিয়ানমার নো ডাউট রিসোর্সফুল কান্ট্রি, বহু মিনারেলস আছে। এই জায়গাগুলোতে মাল্টিনেশনাল কোম্পানি গুলো ইনভেস্টমেন্ট করার কোনো সুযোগ নেই এবং এটা তাদের স্বার্থগত কারণে মিলিটারি রেজিম এখানে তাদের সুবিধা অনুযায়ী চাইনিজ কোম্পানিগুলিকে বেশি সুযোগ দিয়েছে এবং কিছু কিছু কোম্পানি এই সুযোগ সুবিধাটা পেয়েছে, যেমন আপনার কোরিয়ান কোম্পানি দু একটা পেয়েছে এবং ভারতও কিছু রিলায়েন্স এবং এই সমস্ত কোম্পানিগুলো গ্যাস তেল সন্ধান করার সুযোগটা পেয়েছে। তো এই যে একটি পরিবর্তনের ইয়ার পরিপ্রেক্ষিতে এই রোহিঙ্গাদের থেকে তারা বিতাড়িত করার পর ওই আরাকান অঞ্চলে কমপ্লিটলি বিশেষ করে চাইনিজ ইনভেস্টমেন্ট এবং ইন্ডিয়ান ইনভেস্টমেন্টটা, যেটা যদিও তারা পরস্পর বৈরী ভাবাপন্ন, কিন্তু এই ইকোনমিক্যাল ইস্যুতে তারা কিন্তু আবার এক, যার প্রেক্ষিতে উভয় পক্ষই যদিও বাংলাদেশের বন্ধু, রোহিঙ্গা ইস্যুতে একটি কোথাও বলেনি মিয়ানমার গভর্নমেন্ট। এবং আপনারা আশ্চর্য হবেন যে সিইউটি পোর্টটা ফার্স্ট ইনভেস্টমেন্ট ছিল ভারতের, যেখানে টেকনিক্যাল ইনভেস্টমেন্ট এবং প্লাস ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট। বাট এরপরে ওখানকার বড় রকমের ইনভেস্টমেন্ট করেছে চায়না ডিপ সি পোর্ট বানানোর জন্য, প্রায় $2 বিলিয়ন। এবং এই $2 বিলিয়ন ইনভেস্টমেন্ট করার পরবর্তীতে এটা আপডেটেড একটা ডিপ সি পোর্ট হয় এবং চায়না তার দক্ষিণ সাইডে এর সাথে চায়না কমিউনিকেশন করার জন্য 4 লেন রাস্তা তৈরি করেছে এবং সমস্ত সাপ্লাই লাইনটা ওই দিক থেকে সিটি পোর্টটাকে ব্যবহার করে দক্ষিণ চায়নার ইয়েটা তারা সমস্ত কিছু মালামাল এটা নিয়ে দেয়, এটা মেইন ল্যান্ড থেকে আর এই চায়নাকে সাপ্লাই করতে পারে। হ্যাঁ, আবার ভারতও তার স্বার্থগত দেখেন সিটি পোর্ট থেকে কালাদান নামক একটা যে নদীটা মিজোরাম থেকে উৎপত্তি হয়েছিল, এই নদীটার একটা বেশ ডিপ গভীর, এটা মিয়ানমার অঞ্চলের একটা কালাদান নামক একটা ছোটখাটো পোর্ট তারা ইনভেস্টমেন্ট করে অনেক পোর্ট বানায়, ছোটখাটো জাহাজ, এটা তারা ওইদিকে যেতে পারে। তো এখন বাংলাদেশকে যেভাবে ট্রানজিট হিসেবে ব্যবহার করার একটা সুযোগটা পেয়েছিল বিশেষ করে প্রতিটি সরকারের আমলে, যে এখানকার ইয়ে দিয়ে নর্থ ইস্টার্ন অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলগুলোতে তার সাপ্লাই লাইনটা সে ঠিক রেখেছিল বাংলাদেশের মধ্যে দিয়ে, এই সুযোগটা তারা পেয়েছিল শেখ হাসিনা গভর্নমেন্টের সময়। এখন ভারতের অল্টারনেটিভ কিন্তু তারা চিন্তা যে তারা যদি চিটাগং পোর্ট এবং মংলা পোর্ট যদি ব্যবহার করতে না পারে, তার জন্য তারা কিন্তু অল্টারনেটিভ এই সিটি পোর্টটাকে ব্যবহার করে কালাদানের মাধ্যমে তারা নর্থ ইস্টার্ন জোনের সাপ্লাই লাইন টাকার জন্য এই স্ট্র্যাটেজি তারা নিয়েছিল। তো সুতরাং নর্থ ইস্টার্ন জোনের টোটাল জিনিসটা এখন আপনি গিয়ে দেখবেন অল 4 লেন রাস্তা কানেক্টিভিটি রয়েছে। আপনার অরুণাচল, আপনার নাগাল্যান্ড, মণিপুর থেকে শুরু করে আসাম, মিজোরাম, ত্রিপুরা সকল কানেক্টিভিটি আছে। তো এমনকি এত বড় পাহাড়ি অঞ্চল মিজোরামের আইজলে ট্রেন লাইন যাচ্ছে, কিন্তু মানে আরো 2 বছর তো লাগবে এটা কমপ্লিট হতে। বাট এই পুরো পাহাড়ি অঞ্চলে আইজলে তারা রেল লাইন নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সবকিছুতে একটা যে শুধু অর্থনৈতিক না, ভূ রাজনীতির কারণে এখানকার সমস্ত মিলিটারি মুভমেন্ট, সাপ্লাই লাইন সমস্ত কিছু ইয়ে করার জন্য সব গভর্নমেন্ট সাপ্লাই চেইনটা যদি ক্লিয়ার হয় তাহলে তো ভারতের 7 সিস্টারটা এস্টাবলিশ তারাই। তো সুতরাং এই যে একটি ভূ রাজনীতির যে একটি স্থান পরিবর্তন হচ্ছে বিভিন্ন, এই ইম্পর্টেন্সটার কারণে ইয়ার কারণে বাংলাদেশের একটা গুরুত্ব আছে। সুতরাং এই বাংলাদেশের এই গুরুত্বের কারণে এখানকার রাজনৈতিক কার্যকলাপ বা বিভিন্ন কিছুর ক্ষেত্রে আমাদের নেতাদের, আমাদের দলগুলো
আরো সতর্ক হতে হবে, যাতে আমাদের স্বার্থটা বোঝা যায়। আরেকটু এই জায়গায় মানে আরেকটু গ্লোবাল পলিটিক্স এর একটা বিষয় আপনি জানতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আপনি জানেন যে ডক্টর ইউনূস আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সাহেব জাতিসংঘে গেলেন এবং তিনি কিন্তু চায়নাদের সঙ্গে খুব আন্তরিকতা মিটিং করেছেন এবং আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে মিটিং করেছেন। সেখানে আবার আমেরিকায় জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে মিটিং করার সময় তিনি আমাদের মায়ানমার ইস্যু, বিশেষ করে শরণার্থী ইস্যু নিয়ে কথা বলেছেন। এরপরে মালয়েশিয়ান সরকার প্রধান বাংলাদেশে, এগুলোর মধ্যে কি আপনি কানেক্টিভিটি দেখছেন? আমি একটা জিনিস বলি, আমাদের রাজনীতিবিদদের কতগুলো বিষয়ে এই সংকীর্ণ দৃষ্টিভঙ্গির কারণে আমাদের দেশের বহু জ্ঞানী বিজ্ঞ ব্যক্তিদের তাদের পরিচয় ইন্টারন্যাশনাল লেভেলে আছে, তাদেরকে আমরা দেশের স্বার্থে ব্যবহার করতে পারি না। ডক্টর ইউনূস কে আমরা যে যাই বলুন কেন তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, উনি ইন্টারন্যাশনাল লেভেলে তার যে হাইট ওইটা বলতে হবে না। জাতিসংঘে তার এবার যে ভাষণ এবং উনার যে গ্রহণযোগ্যতা, এটা আমাদের সকলকে বোঝা উচিত। এবং আপনি দেখেন, এটা ইলেকটেড গভর্নমেন্ট নয় বটে, বাট শুধু ডক্টর ইউনূসকে কেন্দ্র করে আপনার ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, সমস্ত জায়গা এরা যে এগিয়ে আসলো, হ্যাঁ, একটা বাংলাদেশকে অর্থনৈতিক থেকে এটা একটা উদ্ধার করার জন্য যে ঘাটতিটা রয়েছে এবং সংস্কারের জন্য বোথ ইউএস এর মাধ্যমে $200 মিলিয়ন দিচ্ছে। এটা কিন্তু এত ছোটখাটো এমন না। আচ্ছা, তদুপরি যে সমস্ত পাচারকৃত অর্থ বিদেশে গেছে, এগুলিকে বাংলাদেশে ফিরে নিয়ে আসার জন্য সার্বক্ষণিক সহযোগিতা করবে, এটা আশ্বাস দিচ্ছে। তো পুরোপুরি টাকা আসুক আর না আসুক, 1/3 টাকা আসলেও বাংলাদেশের ইকোনমি বহু স্ট্রং হয়ে যাবে। তো সেই জন্য আমি মনে করি যে ডক্টর ইউনূসকে সংকীর্ণ দৃষ্টিভঙ্গির কারণে তাকে যে আমরা রাষ্ট্র যে তাকে ব্যবহার করতে পারেনি, এটা ব্যর্থতা রাজনীতি। তো সুতরাং আমি আশাবাদী, তিনি আসছেন, 1 বছর থাকুক আর 2 বছর থাকুক, যাই যতটুকু থাকুক, উনি একটি বড় মনের অধিকারী, আমার বিশ্বাস। এবং উনি যে সংস্কারগুলোতে হাত দিয়েছেন, হ্যাঁ, এগুলি দলমত নির্বিশেষে তাকে সহযোগিতা করা দরকার বলে আমি মনে করি। এবং বিশেষ করে তার একটা ইয়েকে আমি বেশি সমর্থন করি, সেটা হচ্ছে কি, সকল বৈষম্য দূরীকরণের মাধ্যমে একটি শক্তিশালী জাতি তৈরি করা, ইন্টিগ্রেটেড নেশন, যেখানে ধর্মের পরিচয় থাকবে না, যেটা ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তার পরিচয় থাকবে না, আমরা সবাই মিলে ইনক্লুসিভ আমরা একটা মানে একটা বাংলাদেশ হিসেবে আমাদের পরিচয় থাকবে। এবং এই দৃষ্টিভঙ্গি, এই ডক্টর ইউনূসের এই দৃষ্টিভঙ্গি, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছিল এবং বর্তমানে তার উত্তরসূরি হিসেবে জনাব তারেক রহমানের তার বক্তব্যগুলো আপনি যদি শুনেন, আপনিও আশাবাদী হবেন যে এই দেশে একটা সত্যিভাবে একটা বাংলাদেশি জাতীয়তাবাদ যদি গড়ে ওঠে সত্যিভাবে মিনিংফুল, তাহলে আমি মনে করি আমরা মালয়েশিয়ার মতো একটা ইন্টিগ্রেট নেশনে পরিণত হবো। যেমন মালয়েশিয়াতে আপনার মালয়দের সাথে ভারতীয়দের এবং চাইনিজদের যে কনফ্লিক্ট ছিল, এটা ডক্টর মোহাম্মদের নেতৃত্বে এই কনফ্লিক্টটা শেষে আজকে ভেরি একটা শক্তিশালী অর্থনৈতিক ভাবে একটা পাওয়ারফুল দেশে পরিণত হয়েছে। আমরাও সেরকম একটি যোগ্য নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের একটি ইন্টিগ্রেট ন্যাশনে পরিণত করতে পারবো, এটা আমি আশা করি। দাদা, এখন একটু আমরা আমাদের একটু পার্বত্য চট্টগ্রামের দিকে আসতে চাই। যেহেতু পার্বত্য চট্টগ্রামে আপনি বারবার বিভিন্ন জনপ্রতিনিধিশীল প্রতিষ্ঠানগুলোতে নির্বাচিত হয়ে আপনি প্রতিনিধিত্ব করেছেন এবং এখানকার মানুষের রাজনীতির সাথে আপনি অঙ্গাঙ্গিভাবে জড়িত। তা আপনি যেটা বলছেন যে সত্যিকার অর্থে মিনিংফুল যদি জাতীয়তাবাদী একটি ধারা গড়ে ওঠে, তাহলে হয়তো আমাদের দেশটা ইন্টিগ্রেটেড একটা কমিউনিটি গড়ে উঠবে। পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে নানাভাবে পার্বত্য চট্টগ্রামকে আনস্টেবল করার একটা ব্যাপার চলছে। এটাকে আপনি কি মনে করছেন? দেখেন,
একটা ভূমিকম্প হওয়ার পরে আরো পরপর কয়েকটা ওয়েভ হয়, যেটাকে আফটার শক বলে, একসাথে থামে নাকি। রাজনৈতিক একটা পট পরিবর্তনের পর এটা একটা বড় রকমের এত বছরে একটা স্বৈরাচারী গভর্নমেন্ট পতনের ঘটে পর তার দর্শকরা তার বিভিন্ন রকমের প্রেতাত্মগুলি তো এখানে রয়ে গেছে। সুতরাং গভর্নমেন্টকে ডিস্টেবিলাইজ করার জন্য নানা রকমের অ্যাক্টিভিটিস বাইরে যেমন আছে ভিতরে তেমনি আছে, সকল কিছু এক সূত্রে গাঁথা। তবে আমি মনে করি এই সমস্যার কে সমাধান করার ক্ষেত্রে আগে আপনাকে সমস্যাটা কি এটাই চিহ্নিত করতে হবে। তো গোড়াতেই যদি যাই, 1971 পরে স্বাধীনতার পর 72-তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপজাতীয় নেতাদের সাথে নাগামা সহ আরো অনেক ব্যক্তিদের সাথে তিনি যে একটি দাম্ভিকতার সহিত একটা তাচ্ছিল্য করে বাঙালি হয়ে যাও এই বক্তব্য, বা এরা চেয়েছিল যে একটা সাম উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ দি বাংলাদেশ কনস্টিটিউশন, যেটা মানে যখন এই কনস্টিটিউশন হয়ে গেছে, এই পার্বত্য চট্টগ্রামের অঞ্চলটাকে উপজাতীয়দের পাহাড়িদের একটা স্বীকৃতি স্বরূপ কিভাবে অ্যাকোমোডেট করা যায়, মানে কনস্টিটিউশন ফ্রেমওয়ার্কের ভিতরে, এই জন্য ওনারা গিয়েছিলেন। কিন্তু উনি যেভাবে এটা তাচ্ছিল্য সহকারে বলেছিলেন, যেটা সূত্রপাত এটাই। তো আমি বলবো না যে আমার 71-কে দোষ দিয়ে এটা সমাধান চাচ্ছি বা এটাকে সমাধান চাচ্ছি, কারণ সেটা ধারাবাহিকতায় যারা পরবর্তী যে এসেছিল একই ভুলটা হয়েছে। যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সময় এখানে যে পুনর্বাসনের যে কার্যক্রমগুলো হয়েছে, হয়তো বা ওনার দৃষ্টিভঙ্গিটা কি ছিল আমি জানি না, এগুলি আমার এই বিতর্কে আমি যেতে চাই না। তবে ধারাবাহিকভাবে এই সমস্যাগুলোকে বড় করা হয়েছে। তো সমাধান কিন্তু এর মধ্যে আছে, যেখানে সমস্যা আছে সমাধান কিন্তু এখানেই আছে। তো সমাধানটা করতে গেলে এটা আপনাকে আলোচনার মাধ্যমে যেতে হবে, আলোচনার মাধ্যমে যেতে হবে। তবে যে দৃষ্টিকোণ থেকে ন্যারেটিভ তৈরি করা হয় সেটা ঠিক নয়। পার্বত্য চট্টগ্রামের পাহাড়িরা কোন কিছু স্বাধীনতা চায় না, যদি চাইতো তাহলে এখনো যুদ্ধ চলত। যেটা হচ্ছে সেটা ভাতৃঘাতী সংঘাত বলা যায়, সেটাও বিভিন্ন কারণে, চাঁদাবাজি বা বিভিন্ন কিছু কারণে। কিন্তু 1997 সালের চুক্তিও হতো না, আর যদি স্বাধীনতার যুদ্ধ যদি সংগ্রাম যদি চলতো তাহলে সেনাবাহিনীর সাথে লড়াই হতো, কিন্তু আসল যুদ্ধ তো হয়নি, সেনাবাহিনীর সাথে লড়াই হয়নি। তো সুতরাং যারা ন্যারেটিভ তৈরি করছে, তৈরি করা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিচ্ছিন্ন হয়ে যাবে বিভিন্ন, এগুলি অনর্থক, এগুলি হচ্ছে কারণ ওই যে এগুলি এই সমস্ত ন্যারেটিভ আর মানুষ খায় না, এগুলি ওই যে কিছু আছে মাথা মোটা লোক আছে তাদের জন্য এই ন্যারেটিভ গুলি তৈরি করা হয়। আছে তো বাংলাদেশে অনেক, আমাদের দেশে অনেক মাথা মোটা লোক আছে। তো এই যে পাহাড়ি বাঙালির যে দ্বন্দ্ব সংঘাত, এগুলি আপনি দেখেন দিয়ে এখানে বহু ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপস আছে। দাদা আপনি বলছিলেন যে অতীতের সরকারগুলো অনেকগুলো ভুল করেছে, সে ভুলগুলো বাদ দিয়ে এখন আমরা বাস্তব অবস্থাটা বিচার করে এই অনুযায়ী আমাদেরকে একটা সমাধানে পৌঁছানো উচিত। তাহলে যে যারা ইতিমধ্যে বাঙালিদেরকে যাদেরকে পুনর্বাসন করেছিল সেটা তো অতীতে ভুল ছিল আমরা মনে করি, কিন্তু এর মধ্যে দুইটা প্রজন্ম অবশ্যই এখন এটাকে আসলে ভালোভাবে কি সমাধানের দিকে কিভাবে নেওয়া, এক্সট্রিম পয়েন্টে আমরা যেতে পারবো না। পাহাড়িদের সাইডে কিছু এক্সট্রিম পয়েন্ট আছে যে বাঙালিদেরকে এখান থেকে চলে যেতে হবে, বাঙালিদের মধ্যেও একটু এক্সট্রিম পয়েন্ট আছে, এটা আমাদের দেশ, এখানে তোমরা বাইরে থেকে আসছো, এই দৃষ্টিভঙ্গিকে আবার উস্কে দেওয়ার লোকের অভাব নেই। সুতরাং এর মাঝামাঝি আমাদেরকে সমাধানটা খুঁজতে হবে। সেটা সেই জন্য বলছি যে এটাকে এই কাজটা হলো যারা রাষ্ট্র পরিচালনা করেন পলিটিক্যাল নেতাদের, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দরা যে সরকার আসুক না কেন তারা এটাকে এড়িয়ে যায়, তারা সেনাবাহিনীকে দায়িত্বটা দিয়ে তারা এখান থেকে সরে থাকতে চায়। তো সুতরাং সেনাবাহিনীর কাজটা হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। তারা ছাড়া আমাদের এই দেশ রক্ষা হবে না।
স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার প্রতিশ্রুতি ওনাদের ট্রেনিংটা হচ্ছে যুদ্ধ করে দেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা। এখন ওনাদেরকে আমরা যদি রাজনৈতিক সমাধানের জন্য এখানকার যদি দায়িত্বটা দিই, ওনাদের ট্রেনিং মোতাবেক ওনারা সেভাবেই এটাকে অ্যাড্রেস করবে এবং ট্রিটমেন্টটা করবে সেভাবে। তো সুতরাং আমি মনে করি একটা পরবর্তী পর্যায়ে যদি গণতান্ত্রিক সরকার যদি আসে, বিশেষ করে যদি বিএনপি যদি ক্ষমতায় আসে এবং আমরা যদি সরকার গঠন করতে পারি, আমি মনে করি আমাদের নেতা তারেক রহমান সাহেব এটাকে একটা সুন্দর সমাধানের জন্য একটা রাজনৈতিক উদ্যোগ নেবেন। কারণ এটা বহু আলোচনার বিষয় আছে, কারণ যতদিন যাচ্ছে স্টেক হোল্ডার বেড়ে যাচ্ছে। সুতরাং এই স্টেক হোল্ডারদেরকে একটা নেগোসিয়েশন করতে গেলে তাদের সেটা আলোচনায় বসতে হবে, কারোর উপর নির্ভর করে নয়। তো সেনাবাহিনীর কাজ সেনাবাহিনী করবে, রাজনীতিবিদদের কাজটা করতে হবে এটাকে কিভাবে নেগোসিয়েট করা যায়। এটা এই নেগোসিয়েশনের দায়িত্ব সেনাবাহিনী পাবেন না। রাজনৈতিক নেতারাই সেটা বাঙালির প্রতিনিধিত্ব হোক আর বাঙালি প্রতিনিধিত্ব যারা করে তাদের সাথে বসে এটা সমাধান, আমাদের মধ্যস্থলে একটা সমাধান বের করতে হবে। এইভাবে একটা দেশ চলতে পারে না। এটার জন্য গোটা এজ এ হোল গোটা বাংলাদেশ লুজ হয়ে যাচ্ছে। আপনি বলতে চাচ্ছেন দাদা এটার একটা রাজনৈতিক সমাধান করতে হবে এবং এর জন্য প্রয়োজন সম্মান। সম্মান। আচ্ছা, এখন আমরা আপনার কথায় আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আপনি বলতেছিলেন যে একজন নোবেল লরিয়েট হিসেবে প্রফেসর ইউনূসের সারা বাংলাদেশে সহ বিশ্বে যে ওনার যে একটা হোল্ড আছে, এই হোল্ডটাকে ব্যবহার করে আমরা জাতিকে উন্নত করতে পারি। এখন ওনার নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে। ইতিমধ্যে আমরা এটা ভালোভাবে জানি যে ওনারা তো পলিটিশিয়ান না, যারা আসলে ওনারা বিভিন্ন ভালো ভালো জায়গায় ছিলেন। ওনারা বড় অর্থনীতিবিদ, ওনারা বড় একাডেমিশিয়ান, ওনারা শিক্ষার অনেক কিছু জানেন। কিন্তু পলিটিশিয়ানদের হাতে রাজনীতি থাকা দরকার, দেশ থাকা দরকার। তবে এটা করার আগে ওনারা বলতে চাচ্ছেন যে একটা সংস্কার করে, এই সংস্কারগুলো শেষ করে একটা নির্বাচন হওয়ার ক্ষেত্রে মানে দলের প্রতিনিধি হিসেবে না, আপনি একজন মানে প্রবীণ রাজনীতিবিদ বলি আর অভিজ্ঞ পলিটিশিয়ান বলি, রাজনীতিবিদ হিসেবে আপনার মন্তব্য কি? আপনি কি মনে করেন কতদিন পরে বা কতদিনের মধ্যে নির্বাচন হওয়া? সংস্কার কাজটা খুব কঠিন বিষয়। কিছু কিছু বিষয় আছে, এটা সময় দরকার। যেমন আপনাকে এখন সিদ্ধান্ত নিতে হবে সংবিধানটা কি সংস্কার করবেন নাকি টোটালি একটা পরিবর্তন করবেন। যদি পরিবর্তন করতে চাইলে এটা সময়ের বিষয় আছে, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে কিছু কিছু সংস্কার আছে যেগুলি খুব সহজে এটা সংস্কারগুলো এটা শুধু কাগজে কলমে হলে তো হবে না, এটাকে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে সেটা কারা করবে, সেই লোকগুলোকে আপনাকে বের করতে হবে। কারণ এটা একটা প্র্যাকটিসের বিষয় আছে, অনুশীলনের বিষয় আছে। তো এই সমস্ত কিছু কারণে এটা সময় আছে, সময় দরকার আছে। তবে আমি মনে করি যতটুকু পারা যায় যত তাড়াতাড়ি এটা সংস্কার করে নির্বাচনটা দিতে পারলে এটা ভালো হয়। কারণ মানুষের একটা দেশ পরিচালনা করার জন্য তার পিছনে একটা দলীয় সমর্থন বা জনগণ লাগে। তো ওনারা সম্মানিত ব্যক্তি, সবাই তাকে থেকে শ্রদ্ধা করে, কিন্তু রাজনৈতিক কারণে ওনাদের তো কোনো রাজনৈতিক দল নাই। তো সুতরাং আমরা যারা রাজনীতির মধ্যে আছি বা রাজনৈতিক দল, আমি মনে করি তাদেরকে একটা ভালো কাজের জন্য সহযোগিতা করার দরকার আছে। তবে 2-4 মাস এদার উদার হতে পারে, একটু বাড়তি হতে পারে, কমও হতে পারে। তবে এই সংস্কারগুলো যদি করা হয় তাহলে একটা সুস্থ নির্বাচন যদি ওনারা যদি কন্ডাক্ট করতে পারে, যাতে তাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। বিশেষ করে নির্বাচনটাকে কেন্দ্র করে সমস্ত রকমের ভেজাল। সুতরাং সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন যদি ডক্টর ইউনূস সাহেবরা যদি উপহার দিয়ে যেতে পারেন, সারা জীবন কিন্তু মানুষ স্মরণ করবে। দাদা এবার আরেকটু ক্লোজ জায়গায় আসতেছে। আগামী দিনে যদি নির্বাচন হয়, পার্বত্য চট্টগ্রামে আপনি 2 বার নির্বাচন করেছেন জাতীয় পর্যায়ের জন্য, আর এখানে তো স্থানীয় পর্যায়ে নির্বাচন করেছেন। আগামী দিনেও কি আপনি আপনার দল থেকে নির্বাচন করার মানে ইচ্ছা আছে? এটা দলীয় বিষয়। এখন তো আমাদের বয়স হয়েছে, তার পাশাপাশি অনেক এই আন্দোলন সংগ্রামের মধ্যে অনেক নেতাও সৃষ্টি হয়েছে। এটা স্বাভাবিক, একটা ক্রাইসিস থাকলে নেতা সৃষ্টি হয়।
তো অনেকের ইচ্ছা আকাঙ্ক্ষা আছে নির্বাচন করবে। তো যদি কেন্দ্র যদি মনে করে আমাকে দেবে, তাও তো আমাকে তো নির্বাচন করতেই হবে, সেটা বন্ধু বান্ধবদের সহযোগিতায় বা বিভিন্ন। আর যদি নাও দেয়, নমিনেশন যদি আমাকে নাও দেয়, অন্যজনকে যদি দেয়, হ্যাঁ, আমার এখানে মনোকষ্ট পাওয়ার কিছু কারণ নেই। কারণ আমি তো, আমার বয়স হয়েছে, আমি নির্বাচনও করেছি। তো আমার যতটুকু সমর্থ আছে, আমি ততটুকু পর্যন্ত আমি দলের ক্যান্ডিডেটকে জিতানোর জন্য আমার চেষ্টা করছি। কারণ আমি আশাবাদী আমাদের ভবিষ্যৎ নেতা তারেক রহমান সত্যিভাবে যদি ক্ষমতায় আসেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানের ক্ষেত্রে উনি অন্যান্য নেতার চেয়ে একটু আগ্রহী হবেন। কারণ এটা এই পার্বত্য চট্টগ্রাম সমস্যাটা, এটা কারোর জন্য একটা অজুহাত হিসেবে রেখে দেওয়া উচিত হবে না, এবং এটাকে নিয়ে বারবার একটা সরকারকে একটা বিব্রতকর অবস্থায় পড়তে হয়। সুতরাং এটা আমি মনে করি যে তারেক রহমান সাহেব এটা ভালো করে বুঝেন যে যেখানে রাজনৈতিক সমস্যা থাকে সেখানে অর্থনৈতিক অবস্থা ভালো হয় না, কারণ ইনভেস্টমেন্ট করে না। হ্যাঁ, এটা পরস্পর জড়িত। আবার যেখানে রাজনৈতিক সমস্যা থাকে, অর্থনৈতিক সমস্যাও প্রকট হয়ে থাকে, বেকারত্ব থাকে, সেই জায়গাতে নিরাপত্তা কিন্তু ঠিক থাকে না। হ্যাঁ, সেখানে সিকিউরিটি প্রবলেম, ন্যাশনাল সিকিউরিটি প্রবলেম দেখা দেয়। তো সুতরাং পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের একটা সিকিউরিটি প্রবলেম হোক, এটা ওনার মতো বিজ্ঞ নেতা হয়তো চান না। তো সুতরাং রাজনৈতিক সমাধান, রাজনৈতিকভাবে রাজনীতিবিদরা করবেন, সাথে অর্থনৈতিক অবস্থার পরিবর্তন যদি ঘটে, তাহলে তো এখানে কি বলবো, এটা ন্যাশনাল ইন্টিগ্রিটিটা খুব সহজ হয়। আমি এবং সেটাই আশাবাদী। তো দাদা, আপনি সিএসটি টিভি কে কষ্ট করে যে সময় দিয়েছেন, এটার জন্য আমরা সিএসটি টিভির পক্ষ থেকে এবং আমাদের দর্শকদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমিও আপনাদেরকে, সিএসটিভি এবং আপনাদের যারা কর্মকুশলী যারা আসেন, বিশেষ করে আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার সাথে সাথে পার্বত্য চট্টগ্রামের বা অন্যান্য অঞ্চলের যারা এই সিএসটিভি দর্শকবৃন্দ আছেন, তাদেরকেও আমাদের দেশ সুন্দর হোক, আমাদের দেশ এগিয়ে যাক এবং একটা শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসেবে সকল সম্প্রদায় সম্প্রীতি বজায় রেখে একটা সুন্দর রাষ্ট্র হোক, জাতি হোক, এটা আমি কামনা করছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনলেন পার্বত্য চট্টগ্রামের একজন অত্যন্ত স্বনামধন্য রাজনীতিবিদ, যার বাবাও পার্বত্য চট্টগ্রামের শান্তি প্রতিষ্ঠার জন্য উনি আততায়ী গুলিতে নিহত হয়েছিলেন। আপনারা অনেকেই হয়তো জানেন, অনেকে জানেন না। এই গল্প আমরা আরো করবো। আজকে আর বিষয়টা আমি তুলে আপনাদের সময় নষ্ট করতে চাই না। আশা করি আপনারা এই গল্পগুলো শোনার জন্য, পার্বত্য চট্টগ্রামের রাজনীতির উত্থান পতনের বিষয়গুলো জানার জন্য, এই ধরনের রাজনীতিবিদদের বক্তব্য শোনার জন্য আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।